রাজধানী সহ সারা দেশে সেনা টহল, চলছে তল্লাশি, স্বস্তিতে সাধারণ মানুষ। কোটা নিয়ে আদালতের শুনানি রোববার, হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। দুর্বৃত্তদের ধ্বংসলীলার চিহ্ন বহন করছে সেতু ভবন, বিআরটিএ থেকে গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটা ইস্যুতে কয়েকদিন ধরে চলা সহিংসতার পর আজ অনেকটাই বদলে গেছে রাজধানীর চিত্র। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, চলছে তল্লাশি। এমন পরিস্থিতিতে স্বস্তি ফিরেছে জনমনে। এদিকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবতের ঘোষণা দিয়েছে সরকার। রোববার বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মেহেদী হাসানের রিপোর্ট। অগ্নিসন্ত্রাস, সহিংসতা প্রতিরোধ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় শুক্রবার মধ্যরাত থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থায় দেখা যায় সেনা সদস্যদের। চলছে তল্লাশিও। গত কয়েকদিনের সহিংসতার পর সেনাবাহিনীকে মাঠে নামানোয় জনমনে ফিরেছে স্বস্তি। মোটামুটি এখন আগের চেয়ে মোটামুটি এখন পরিস্থিতি একটু শান্তি বোঝা যাচ্ছে, আগের চেয়ে আর কি। মানে গত দুদিন যে পরিস্থিতি ছিল, এখন মোটামুটি শান্তি বোঝা। সৃষ্টি হলে আমাদের জন্য ভালো। আমরা তো দেশে হাহাকার, জলগাজাটি, মারামারি হোক, এটা আমরা কেউ চাই না। আমরা সাধারণ মানুষ চাই শান্তিতে দেশটা চলুক, আমরাও শান্তিতে থাকি। এদিকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছে না কেউ। অতি প্রয়োজনে বাইরে আসলেও যানবাহন না পেয়ে পড়েছেন বিপাকে। গাড়িগুলো চলে না, রোডঘাট বন্ধ, চলাফেরায় কষ্ট, আমাদের দোকানে পড়ে যেতে পারি না। খ্যাপ তো নাই, মানুষের জন্য বডিকে আছে, খ্যাপ নেই, খ্যাপ বাইরে না। বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার যানবাহন। এতে করে বেশ বিপাকে পরিবহন শ্রমিকরা। এখন বাড়ি যাব না এখন থাকবো, কোনো ঠিক ঠিকানা পাইতেছি না। এখন পরবর্তী খবর অপেক্ষায় আছে আর কি, মেসেজ মোবাইলে অপেক্ষায় আছে। এমন অবস্থা আছে, মনে করেন বিকাশে টাকা তো সেই অবস্থাও নাই। এখন যাওয়ার তো পরিস্থিতি দেখতে পারতেছি না, যে বিভিন্ন গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ। এখন কিভাবে যাবো সেটাই চিন্তা করতেছি। গাড়ি চললে একটু সামনে গেলে গাড়ি ভেঙে দেয়। কারণ আম করে বাঁচানোর মতো কোনো লোক না, আমরা বেকারও, খাইতে পারি না, বইতে পারি না। গাড়ি চাকা গুললে আমার ড্রাইভারটা বাইরে সবাই খাইবে। এখন দেখেন এই গাড়িটা কালকে 4টা দিন ধরে বসে রেখে গেছে। এখানে টাইমে তো আরও গাড়ি আছে, এখানে আমার 4-5টা গাড়ি প্রায় 4 দিন ধরে আতঙ্কের ভিতরে। কে যাইব? দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই আশা করছেন সবাই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আগামীকাল কোটা নিয়ে আপিল বিভাগে মামলার শুনানি। কোটা নিয়ে হাইকোর্টের পুরো রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। কারফিউ থাকায় 9টার পরিবর্তে সকাল 10টায় বসবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শনিবার দুপুরে সরকারি বাসভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে শুনানিকে কেন্দ্র করে পুরো আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গত 5 জুন হাইকোর্ট কোটা বহাল রেখে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করে রাষ্ট্রপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। কোটা নিয়ে চলমান আন্দোলন প্রশমন করতে সরকার 7 আগস্টের লিপ্ট আপিল শুনানি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে রোববার কারফিউ থাকায় সুপ্রিম কোর্ট 9টার পরিবর্তে 10টায় শুনানির কথা জানায় রাষ্ট্রপক্ষ। সেই কার্যতালিকার 3 নম্বর ক্রমিকে এটা আসছে এবং এটা শুনানির জন্য আসে। এবং যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট সকাল 9টার থেকে বসে, কিন্তু যেহেতু সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে, তো 10টার পরে কোর্ট বসবে এবং আশা করছি 10টার পরে এটা শুনানি আরম্ভ হবে। মূল কথা হচ্ছে যে এটা সরকারের পলিসি ডিসিশন, এটা সরকার করতে পারে, এইখানে আদালতের বিচার্য বিষয় না। এই কারণে এটা হাইকোর্টের রায়টা আইনের দৃষ্টিতে অচল বিধায় এটা বাতিল করা জন্য আমরা আবেদন করব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব আদালত 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। আগামীকাল শুনানি ঘিরে আজকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীকালও নেওয়া হবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অধস্তন আদালত আগামীকাল সকাল 10টা হতে দুপুর 1:15 পর্যন্ত খোলা থাকবে। এদিকে রোববারের শুনানিকে কেন্দ্র করে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ ৭ জন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার ও সঞ্চালন লাইন পুনঃসংযোগ করে ইন্টারনেট সচল করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানী তেজগাঁওয়ে সন্ত্রাসীদের দ্বারা অগ্নিকাণ্ডের শিকার একটি ডাকঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। অনেকগুলো জায়গায় ফাইবার পুড়িয়ে দিয়েছে, কেটেছে, সারা দেশেই তো তছনছ করে দিয়েছে। ঢাকার মানে কত কিলোমিটার যে আপনার তারগুলো পুড়িয়ে দিয়েছে কোনো হিসাব নাই। কিছুটা ধৈর্যের সাথে আমি সবাইকে অপেক্ষা করার জন্য বলবো, যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি যে আমাদের মোবাইলের 4G নেটওয়ার্কটা যাতে আর কি চালু করা যায়, ইন্টারনেটটা যাতে চালু করা যায় যত দ্রুত। এদিকে কোটা আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেতু ভবন এবং বিআরটিএ সদর দপ্তর। সরকারি গুরুত্বপূর্ণ এই দুটি স্থাপনার ৬০টি যানবাহন পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ন্যাক্কারজনকভাবে লুটপাট করেছে রাষ্ট্রীয় দলিল, দস্তাবেজ সহ ল্যাপটপ, কম্পিউটার। ওদের তাণ্ডব থেকে রেহাই পায়নি অফিসের ফ্রিজ, ফার্নিচারও। ঘটনায় তদন্ত কমিটি গঠন ও মামলা দায়ের করেছে প্রতিষ্ঠান দুটি। আদিত্য মামুনের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনকারীদের ছদ্মবেশে শত শত দুষ্কৃতিকারীর হামলায় লণ্ডভণ্ড সেতু ভবন। প্রথমে পথচারীদের মোটরসাইকেল ছিনতাই করে পেট্রোল নিয়ে কাপড়ে পেঁচিয়ে মুহুর্মুহু ঢিল ছড়ে ভবনে এবং পার্কিং এরিয়ায়। নিমিষেই আগুনে পুড়ে ভস্ম হয় সেতু ভবনের ৫৫টি গাড়ি। এরপর গেট ভেঙে চলে হামলা, লুটপাট। ছিনতাই করা হয়েছে ফ্রিজ থেকে শুরু করে ফার্নিচার, এসি, ল্যাপটপ, কম্পিউটারও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভবনের কয়েকটি ফ্লোরেও দেয়া হয় আগুন। ৫৫টা যে যানবাহন সেটা তো পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এর মধ্যে জিপ, যেটা এসইউভি রয়েছে, পিক আপ, মিনিবাস, মাইক্রোবাস এবং মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যানবাহনই এই জায়গায় রয়েছে। ভবনেরও নিচতলা থেকে শুরু করে আমাদের প্রতিটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, লুট করে নিয়ে গিয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তে ৭ সদস্যের কমিটি করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান সচিব। মামলার জন্য থানায় করা হয়েছে, আর এটা দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করতে এটা ভবনটাকে নিরাপত্তার ভিতরে ঢুকতে হবে। আমরা এখন পর্যন্ত যেটা শুধুমাত্র নিচতলার বেসমেন্টটায় যেতে পারছি, কিন্তু উপরে যাওয়ার জন্য যে টেকনিক্যাল একটা ক্লিয়ারেন্স দরকার, আমরা ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স, যেটা গ্যাসের ক্লিয়ারেন্স তারা সাধারণত দিয়ে থাকে, সেটা তারা দিয়েছে। বাকিটা এখন আমাদের দ্রুততম সময়ের মধ্যেই কমে। একই রকম তাণ্ডব চালানো হয়েছে সেতু ভবন লাগোয়া বিআরটিএ ভবনেও। আগে থেকেই ওত পেতে থাকা হামলাকারীরা প্রথমেই চড়াও হয় সিসিটিভি সেন্টারে। সার্ভার, ডাটা সেন্টার রক্ষা পেলেও আগুনে ছাই হয়ে গেছে ফ্লোরে ফ্লোরে থাকা গুরুত্বপূর্ণ সব দলিল। সারা বাংলাদেশের এই যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থার এটি প্রাণকেন্দ্র, আমাদের যে মূল ডেটা সেন্টার এখানে অবস্থিত। অগ্নিকাণ্ডটা কিন্তু নিচতলায় তারা দেওয়ার পরে যে উপরতলায় উঠেছে তা কিন্তু না, তারা প্রত্যেক লেভেলে আলাদাভাবে আগুন ধরিয়ে দিয়েছে। অনেক কম্পিউটার, ল্যাপটপ এবং আসবাবপত্র তারা আমাদের কর্মচারীদের আঘাত করে তারা লুট করে নিয়ে গেছে। বেজমেন্টে থাকা গাড়িও পুড়িয়ে দিয়েছে নৃশংস হামলাকারীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় আরও গুরুত্বপূর্ণ মালামাল। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। সহিংসতায় রাজধানীর পাইকারি বাজারে পণ্য সরবরাহে ভাটা, শ্রমজীবী মানুষের আয় রোজগার বন্ধ। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আবারও আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। সহিংসতায় শ্রমজীবী মানুষের আয় রোজগার বন্ধ হওয়ার পথে। রাজধানীর পাইকারি বাজারগুলোয় ভাটা পড়েছে নিত্যপণ্যের সরবরাহে। এতে এসব বাজার কেন্দ্রিক অনেক শ্রমজীবী হয়ে পড়েছেন বেকার।
বাকিরা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। এই রিকশা চালক যাত্রীর অভাবে খালি রিকশা নিয়ে যাচ্ছেন এদিক সেদিক। যে অবস্থা পরিস্থিতি, না খাওয়া মরতে হবে দাদা, মানে নিজের পেটটাও চলা মানে খুব কষ্ট হয়ে যাইতেছে গাড়ি। কারওয়ান বাজার এলাকার চিত্র এটি। দিনরাত কর্মব্যস্ত এই বাজার এখন অনেকটাই ফাঁকা। ঢাকার বাইরে থেকে আসতে পারছে না নিত্যপণ্য। এই গন্ডগোলে বাস আইই না, গাড়ি ডরে গাড়ি ছাড়ে না। তো এই মাছ পরশু দিনের মাছ আমরা ব্যস্ত আছি। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনা নেই, বিক্রি না হয় পচে যাচ্ছে ফল। মাল কিনে রাখছি, পয়সা যায়, মাল বেচতে পারতেছি না। প্রায় 1-1.5 লাখ টাকাই আন্দোলন হইতে নষ্ট হয়েছে, লস ব্যবসায়। বেচা কেনা তো না হলে তো আমরা চলা পারি না। মাল কিনবো, বেচবো, লাভ হবে, চলতে পারবো, কিন্তু মাল কিনে তো বেচা যায় না, লোকজন কম। এই অবস্থায় চললে আমাদের আর 2-1 দিন গেলে হয়তো না খাইয়ে থাকতে হইবে, কারণ আমরা তো দিন আয় না দিন খাওয়ার মতোই পরিস্থিতি। আজকে কামাই করলে খাবো, কামাই না করলে খাওয়া নাই। পাশাপাশি পণ্য পরিবহনের যানবাহনগুলোর বেশিরভাগই বন্ধ। বেকার হয়ে পড়েছেন অনেক ভ্যান চালক। সারা বাংলাদেশেই যাতায়াত করি, কিন্তু বর্তমানে পরিস্থিতির জন্য কোথাও যেতে পারতেছি না। মহাজনরা যদি টিপ না মারে, যারা আমাদের নেয় আর কি ভাড়া চালিত গাড়ি যারা ডাকে আমাদের, ওনারা যদি না ইয়া করতে পারে তাহলে তার আমরা টাকাটা পাই না। আমি গাড়ি চালাই, ভাঙ্গা গাড়ি, যদি 2 দিনে আমার ইনকাম না, তা আমার ফেরি তো বন্ধ। কাম কাজ নাই, আর গাড়ি ভাড়া জোগাড় করবো, বাড়িতে যাবো, এই সিস্টেম নাই। পোলাভরের লেখাপড়ার খরচ, আমরা 2 দিন ধরে বসে রয়েছি, 1 টাকাও ইনকাম নাই। মানে আমরা অনেক কষ্টে আছি, দেশের যে অবস্থা, মানে আমরা নিরীহ মানুষ যারা আছি তারা অনেক কষ্টে আছি, আমার কষ্ট তো দেখার মানুষ নেই। কষ্টে আছেন দিনে এনে দিন খাওয়া এইসব মানুষ। যে পরিস্থিতি, আমরা কীভাবে চলবো? কাজকর্ম থাকলে কাজকর্ম চলা যায়, কাজকর্ম নাই, কিছু নাই, এ বইয়ে বইয়ে রয়েছি। কিনা বেচা থাকলে সে আমরা একটা খ্যাপটাপ দিবার পারি, কোনো রকম বসে আছি আর কি, নিজের পেটটা খালি চলতেছে। সহিংসতা ও ভোগান্তি থেকে নিস্তার চান তারা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার নিয়ে সবাই মোটামুটি একমত। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে আন্দোলনের নামে ভাঙচুর, জ্বালাও পোড়াও মেনে নেননি কেউই। শিক্ষার্থীদের আন্দোলনকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল বিএনপি জামাত চক্র। দেশকে অস্থিতিশীল করতে তাদের অপচেষ্টার কোনো ঘাটতি ছিল না। এরই অংশ হিসেবে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয়, চেষ্টা হয় দেশে গৃহযুদ্ধ বাঁধানোরও। এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা। মফিউর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার নিয়ে সারা দেশে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। এতে একমত প্রকাশ করেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেকেই। তবে হঠাৎ করেই সহিংসতার রূপ নেয় আন্দোলন, যা সমর্থন করেনি কেউই। ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি যৌক্তিক। তাদের এই আন্দোলনের ভেতর বিএনপি জামাত অনুপ্রবেশ করে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর অপচেষ্টা করেছিল। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার করেছি, স্পষ্টভাবে আমরা বলেছি ওটা সংস্কার আন্দোলন, এটা যৌক্তিক, ওটা সংস্কার করতে হবে এবং ছাত্ররা একটা ন্যায়সঙ্গত আন্দোলন শুরু করেছিল। কিন্তু এভাবে জামাত বিএনপি এটাকে অনুপ্রবেশ ঘটিয়ে অতীতের মতন দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বাঁধাবার জন্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এটা কোনোভাবে আমরা সমর্থন করতে পারি না। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুনতাসির মামুন বলেন, সরকার বিরোধীরা গণ আন্দোলন করতে না পেরে শিক্ষার্থীদের ওপর ভর করেছে। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে এই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টায়ার পোড়াতে পারে, কিন্তু তারা বিটিভির আর্কাইভস, যেটা আমাদের ইতিহাসের জন্য মূল্যবান, পুড়িয়ে দেবে, ইন্টারনেট পুড়িয়ে দেবে, এতগুলি স্থাপনা পুড়িয়ে দেবে। এটা তো রাজনৈতিক শক্তি যদি না থাকে তাহলে এটা করা সম্ভব না। কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে আনা জরুরি বলে মনে করছেন সবাই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের ২১শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানী সহ সারা দেশের সেনা টহল, চলছে তল্লাশি, স্বস্তিতে সাধারণ মানুষ। কোটা নিয়ে আদালতের শুনানি রোববার, হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। দুর্বৃত্তদের ধ্বংসলীলার চিহ্ন বহন করছে সেতু ভবন, বিআরটিএ থেকে গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com এর সাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।